আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। পাবলিক প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় জামিনে বের হয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে পিচ্চি হেলাল ও সুইডেন আসলাম সহ 6 জন এরই মধ্যে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। আর জামিন পেয়ে দেশ ছেড়েছে কিলার আব্বাস। শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে বের হওয়ার এই প্রবণতা সমাজকে বিশৃঙ্খল করে তুলতে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। সুমন তানফিরের প্রতিবেদন। প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। সুইডেন প্রবাসী এক নারীকে বিয়ে করায় নামের আগে যুক্ত হয়ে যায় সুইডেন। 90-এর দশকে শেরে বাংলা নগর সহ বৃহত্তর তেজগাঁ এলাকার এক তাসের নাম এই সুইডেন আসলাম। 1997 সালে যুবলীগ নেতা গালিব হত্যা মামলার গ্রেপ্তারের পর থেকেই ছিল জেলখানায়। যদিও তার সন্ত্রাসী নেটওয়ার্ক থেমে থাকেনি। ক্রসফায়ারে নিহত পিচ্চি হান্নান সহ তার শিষ্যদের দিয়ে চালান সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজধানীর আরেক আতঙ্কের নাম কিলার আব্বাস। কাফরুল কচুক্ষেত ইব্রাহিমপুরের অঘোষিত ডন। প্রকাশ্যে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর 2003 সালে গ্রেপ্তার হলেও জেলে থেকেই চালাচ্ছেন তার সন্ত্রাসী রাজত্ব। 2015 সালে জেলে থাকা অবস্থায় বাবাও হয় আব্বাস। 19 বছরের কারাবন্দি থেকে 5 আগস্টের পট পরিবর্তনের পর জামিন মিলেছে তারও। ঘনিষ্ঠরা বলছে জামিনের পরপরই দেশ ছেড়েছে সে। তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে জামিন মিলেছে ধানমন্ডি বনানী গুলশান এলাকার আরেক আতঙ্ক ইমনেরও। বনানীর ট্রাম্প ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেলকে গুলি করে হত্যা সহ ডজনের বেশি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামিন পেয়েছে পুলিশ হত্যা মামলা সহ চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আরেক আসামি মৌচাক মালিবাগের দাস ফিডম রাসুরও। মোহাম্মদপুরের আতঙ্ক পিচ্চি হেলাল ও হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী টিটনও জামিনে মুক্ত হয়ে এখন বাইরে। সামাজিক নিরাপত্তা বিবেচনায় শীর্ষ সন্ত্রাসীদের একে একে কারাগার থেকে বের হয়ে আসাকে অশুভ সংকেত হিসাবেই দেখছেন আইনজীবী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। একটা শীর্ষ সন্ত্রাসী সে যখন জামিনের আবেদন করে তখন সেই জামিন যেন না হয় সেটার ব্যাপারে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো পুলিশ তো এখন অপারেশনাল না, আর দ্বিতীয়ত পাবলিক প্রসিকিউটর অনেক জায়গায় তারা কাজ করছেন না, কিন্তু এই সুযোগটা নিচ্ছেন যাদের সাথে আসলে পলিটিক্যাল কোনো সংযোগ নাই, সত্যিকার অর্থে বিভিন্ন মামলার অপরাধী, তারা আসলে কোন যুক্তিতে কিভাবে বের হয়ে আসছেন সেটার জন্য আমরা কোনো প্রেস নোট পাইনি এখনো, অর্থাৎ সরকারি তরফ থেকে কোনো ব্যাখ্যা আমরা এখনো পাইনি। শীর্ষ 23 সন্ত্রাসীর মধ্যে মগবাজারের আরমান, মোহাম্মদপুরের কামাল পাশা ও খিলগাঁয়ের অঘোষিত সম্রাট ফিডম সোহেল বাদে বাকি সবাই এখন দেশের বাইরে। জেলে থাকা বাকি 3 জনও তোড়জোড় শুরু করেছে জামিনের। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। আবারও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে। শনিবার মিয়ানমার থেকে একদিনেই এদেশে ঢুকেছে অন্তত 500 রোহিঙ্গা। এর আগে শুক্রবারও কক্সবাজারের সীমান্ত দিয়ে আসে 2 শতাধিক। এ নিয়ে গত 2 সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে 8000 রোহিঙ্গা। এছাড়া মিয়ানমারের মংডুর, মণিপাড়া, শিকদারপাড়া ও আইপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা নেয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এদেশে ঢুকে উখিয়া, টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। এ বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো খবর আছে কিনা আপনার কাছে, আর এ বিষয়ে স্থানীয় প্রশাসন কি বলছে জানাবেন। ফাহমিদা, আপনি অবগত রয়েছেন রাখাইন রাজ্যের যে মংডু টাউনশিপ রয়েছে সেখানে কিন্তু কয়েক মাস ধরে তীব্র যুদ্ধ অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু এই যে মংডুরে 70,000 রোহিঙ্গা রয়েছে, এর মধ্যে প্রায়
10,000 রোহিঙ্গা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছে। বিশেষ করে যে সেখানকার চেয়ারম্যান রয়েছেন এবং যে রোহিঙ্গা নেতা রয়েছেন, পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের যে কার্যালয় রয়েছে সেই সূত্রে আমরা এসব সংখ্যা কিন্তু নিশ্চিত করতে পেরেছি। পাশাপাশি কিছুদিন আগেও স্বরাষ্ট্র 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলেও আমাদেরকে জানানো হয়েছে, সাংবাদিকদের জানানো হয়েছে। আপনি যেটি বলেছেন, আসলে প্রতিদিন কিন্তু রাতের আধার ফলে কিন্তু দালালদের মাধ্যমে প্রতিজন রোহিঙ্গার কাছ থেকে 20 থেকে এমনকি 50,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে দালালরা। এর প্রেক্ষিতে কিন্তু রোহিঙ্গারা যে টেকনাফের খারাংখালী, নীলা এবং লেদা, জাজিমুরা যে সাবরান সীমান্ত রয়েছে সেসব সীমান্ত দিয়ে কিন্তু প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আমি একটু আগে রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে টাউনশিপে যদিও যুদ্ধ তেমন কি হয়নি, তবে যে আকিয়াব রয়েছে, আকিয়াবের যে যুদ্ধ অব্যাহত রয়েছে ওখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। আপনাকে ইতিমধ্যে জানানো হয়েছে 50,000 রোহিঙ্গা কিন্তু এখনো মংদুতে রয়েছে। এই সেই যে 50,000 রোহিঙ্গা তারা যে যুদ্ধের তীব্রতার কারণে এই পারে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি যারা এখানকার সচেতন মহল রয়েছে, এমনিতে 12 লাখ রোহিঙ্গা কিন্তু এখানে বসবাস করছে। এখানকার মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে, এক ধরনের যে উত্তেজনা ছড়িয়েছে, তাদের যে খুন খারাপি অব্যাহত রয়েছে। এর মধ্যে যদি আবারও 50,000 রোহিঙ্গা প্রবেশ করে তাহলে আরো বেশি অসুবিধা সংকট বলেও জানানো হচ্ছে। আসলে পাহাড়িরা পরবর্তীতে জানা যাবে তিনি রোহিঙ্গা প্রবেশ করছে কিনা। ধন্যবাদ আপনাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঝালকাঠির নলসিটির সন্তান সেলিম তালুকদার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে চাকরি নেন একটি কোম্পানিতে। বিয়ে করেছেন বছর খানেক আগে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে 14 দিন চিকিৎসাধীন থেকে মারা যান। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আর অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিম। পরিবারের একমাত্র ছেলে সেলিম তালুকদার, তাকে নিয়ে মা বাবার ছিল অনেক বড় স্বপ্ন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে ম্লান হয়ে যায় সেই স্বপ্ন। আমার 3টে মেয়ে, একটাই ছেলে। এখন আমার ছেলের হারাইয়ে ওর বাপও আধা পাগল, আমিও আধা পাগল। আমার যে বুক খালি হয়ে গেছে, আমি যে ছেলে জীবন আর ফিরে পাবো না, আমার যার মা কয়ে ডাকবে না, আমি যেন ছেলে চেহারাটা আর জীবনে দেখতে পারবো না। বিজিএমইএ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে চাকরি করতেন ঝালকাঠির নলসিটির সেলিম। গেল 18 জুলাই পরিবারের কাউকে না জানিয়েই যোগ দেন শিক্ষার্থীদের আন্দোলনে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষে গুলি লাগে তার মাথায়, বুকে ও পিঠে। পুলিশ কেসের ভয়ে কোনো হাসপাতালই তাকে ভর্তি করতে রাজি হচ্ছিল না। 12 ঘন্টা গাড়িতে ঘুরে অবশেষে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 14 দিন লাইফ সাপোর্টে থাকার পর 1 আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান সেলিম। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি পরিবারের। অতি কাছ থেকে মারা হয়েছে, যে কারণে তার মাথার ব্রেন ছিদ্র হয়ে, মানে মাথার খুলি ছিদ্র হয়ে ব্রেনের ভিতরে চলে গেছে। ইচ্ছাকৃতভাবে পুলিশ তাকে মারছে, এমনকি তাকে মারার আগে তার গায়ে আঘাতও করা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, তার হাতে কালো হয়ে গেছে। আমি তো ড্রাইভারি করতাম, গাড়ি টাড়ি কোথাও কোনো সমস্যা হইলো বা কোটা বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইতো আমার উদ্ধারের জন্য। এখন কোন আশায় বাইরে যাব, কোথায় কি করবো? আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অন্তঃসত্ত্বা স্ত্রী। এখন আমার শুধু একটাই দাবি যে আমার স্বামীকে তারা গুলিবিদ্ধ করে নিজ ইচ্ছায় মারছে, পুলিশটা গুলি করছে, তাদের বিচার চাই। আর যারা করাইছে তাদেরও বিচার চাই। অল্প বয়সে হাজবেন্ড হারাইলাম, স্বামী হারাইলাম, আমার এখন প্রেগনেন্ট, আমি তার স্মৃতি আছে আমার কাছে। এটা নিয়ে যেন আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি। আর হ্যাঁ, যে শহীদ হিসেবে মারা গেছে তাকে যেন শহীদের মর্যাদা, মানে রাষ্ট্রীয়ভাবে যেন তাকে দেওয়া হয়। সেলিম তালুকদারের মৃত্যুর পর নলসিটি শহরের বাস স্ট্যান্ডে বিজয় উল্লাস 71 চত্বরকে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্বর নাম দেয় শিক্ষার্থীরা। জুবায়ের রাজিন, RTV। 8 বছর আয়না ঘরে বন্দী থাকার পর মুক্তি পেলেও নানা শারীরিক সমস্যায় দিন কাটছে ব্যারিস্টার আহমদ বিন কাসিম আরমানের। তবে সাহস না হারিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে লড়ছেন। সেই সঙ্গে নির্দেশদাতা ও গুমকারীদের দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি করেন তিনি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ মানবিক ও সম্প্রীতির হবে, এমন প্রত্যাশায় এখন বুক বেঁধে আছেন ব্যারিস্টার আরমান। বাকিটা শুনবো অরণ্য গফুরের রিপোর্টে।
2016 সালের 9 আগস্ট 2 শিশু সন্তান ও পরিবারের সদস্যদের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় ব্যারিস্টার আরমানকে। এরপর থেকে তার খোঁজ পায়নি কেউ। যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন বাবা মীর কাশেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করায় স্বৈরাচারের চক্ষুশূল হন তিনি। জীবনে নেমে আসে অন্ধকারের নির্যাতন। গাড়িতে উঠে আমার চোখ বেঁধে ফেললো, হাত করে ফেলে ফেললাম। এরপর থেকে আমি আর কিছু দেখতে পেলাম না। এমন একটি কক্ষে তারা রেখে দেয় যেখানে কোনো আলো বাতাস ঢোকে না। 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। বারবার আমি তাদেরকে এই কথাই জিজ্ঞেস করতাম যে আমার বিরুদ্ধে অভিযোগ কি, কেন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন এই অমানবিক অবস্থায় ফেলে রেখেছেন। তার একটা উত্তর দিতে উপরের নির্দেশ। ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘ 8 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন ব্যারিস্টার আরমান। কিন্তু এত বছরের নিষ্ঠুর গুমদশা শরীরে রেখে গেছে মারাত্মক প্রভাব। বাইরে যে তরুণরা একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন এটা আমি বুঝতে পারিনি ভিতর থেকে। আমি তো দিন রাত বুঝতে পারতাম না। হাতে ঘা হয়ে হাত ভরে গিয়েছিল। অস্বাস্থ্যকর বদ্ধপরিসের কারণে সারা শরীরে চর্মরোগ ছড়িয়ে পড়েছিল। চোখ অপারেশন হয়েছে। আমার বয়স 40। এই বছরে ছানি পড়ার কোনো স্বাভাবিক কারণে কিন্তু আমার 2 পক্ষের চোখে ছানি পড়ে গিয়েছে। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস ধরা পড়েছে, এপিলেপসি ধরা পড়েছে। অস্বাস্থ্যকর এবং আলো বাতাসবিহীন একটা 8 বছর থাকার কারণে আমার শরীরে অনেক ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সুন্দর বাংলাদেশ গড়তে বছরের পর বছর শত শত মানুষকে মৃত্যুর চেয়েও ভয়াবহ যন্ত্রণায় ফেলা গোষ্ঠীকে খুঁজে বের করতে গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতি আহ্বান ব্যারিস্টার আরমানের। সব মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার কেউ নিতে পারবেন। আমি কোথায় ছিলাম, কাদের নির্দেশে এটা হয়েছে, এটি সুনির্দিষ্টভাবে এই কমিশন অনুসন্ধান করে বের করবে এবং সেটা জনসাধারণের সম্মুখে প্রকাশ করবে। বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত ছিল তাদেরকে বিচার করা হবে এবং বিচারটা এমন হবে যেটা জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। সুস্থ হয়ে দেশ গঠনে নিজেও হাত লাগাতে চান ব্যারিস্টার আরমান। আইন পেশায় জড়িত থাকার কারণে জানা যায় যে। অরণ্য গফুর, RTV, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকি সামাজিক কবরস্থানে ঘটছে একের পর এক কঙ্কাল চুরির ঘটনা। পরপর 2টি রাতে 8টি কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। স্বজনদের কবরস্থ লাশ নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন স্থানীয়রা। রাতের বেলা পাহারা সহ লাইটিং এর ব্যবস্থা করেছেন। তারা চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশ কথা বলতে রাজি না হলেও ইউপি চেয়ারম্যান দিয়েছেন আশ্বাস। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের মির্জাপুরের দীর্ঘদিনের পুরনো জামুরকি সামাজিক কবরস্থান এটি। পাকুল্লা ও জামুরকি গ্রামে মৃত্যুবরণকারীদের দাফন করা হয় এখানে। গত কয়েকদিন ধরে কবরস্থান থেকে একের পর এক চুরি হচ্ছে কঙ্কাল। গেল সোম ও মঙ্গলবার রাতে 8টি কঙ্কাল চুরি হয়। কবর খোঁড়া দেখে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয় স্থানীয়রা। এতে এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। শেষ পর্যন্ত কবরস্থ প্রিয় মানুষটির লাশ থাকবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। এদিকে কঙ্কাল চুরি ঠেকাতে স্থানীয়রা কবরস্থানে পাহারার পাশাপাশি লাইটিং এর ব্যবস্থা করেছে। কবরে থেকে অনেক লাশ হলে 7-8টা লাশ নিয়ে গেছে। তো 2টা কবর খোঁড়া দেখার পর আমি আমার কমিটি সবাইকে জানানোর পর সবাই আসার পর দেখা যায় যে এখানে আপনার লাশ চুরি হয়ে গেছে। এই গুরুস্থানে এখানে দীর্ঘদিন ধরে জাল ভাই, আমি কোনো কিছু দেখি নাই, কিন্তু এই হঠাৎ করে এই 7টা লাশ এখান থেকে চলে গেছে। লাশ দাফন করে পরিবাররা সবাই চিন্তিত বা ঘুমাইতে পারে না, এরা সবাই আতঙ্কিত আর কি। যে লাশটা উঠিয়ে নিচে তার বিচার চাই। এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশ কথা বলতে রাজি হয়নি, তবে সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। কমিটির যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলে কবরস্থানে কি পাহারা দেওয়ার ব্যবস্থা করে এবং এখানে সিসি ক্যামেরা স্থাপন করে পাশাপাশি এখানে লাইট জরুরি ভিত্তিতে লাইটের একটি ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করছি। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হবে কঙ্কাল চুরি, আইনের আওতায় আসবে জড়িতরা, স্বস্তিতে থাকবে এলাকাবাসী, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটছে অনেক মানুষের। ফেনীর দাগনভূঞায় পানি কমছে ধীর গতিতে। গোমতী, ডাকাতিয়া নদীতে পানিতে এখনো তলিয়ে আছে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, জয়লস্কর, মাতুভূঞা ও রামনগর ইউনিয়ন। বন্যায় কয়েক হাজার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও বন্যার পানির কারণে বেশিরভাগ রাস্তাঘাট ভেঙে যাওয়ায়
চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষদের। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। লক্ষ্মীপুরে পানি কমলেও টাকার অভাবে ঘরবাড়ি মেরামত করতে পারছে না দুর্গতরা। কুমিল্লার নিচু এলাকায় পানিবন্দী মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। বাড়িঘর থেকে বন্যার পানি কমলেও বিশুদ্ধ খাবার পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে এখনো পানিবন্দী আছে কোন কোন এলাকার মানুষ এবং তাদের দুর্ভোগের বিষয়ে কি তথ্য আছে আপনাদের কাছে, জানান। সে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, বিভিন্ন এলাকার যে পানি সেগুলো কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং পানি কমায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যেতে শুরু করেছেন। তবে পানি কমলেও যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। এসব এলাকায় খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বন্যায় নষ্ট হয়ে যাওয়া যে বাড়িঘর রয়েছে সেগুলো মেরামত করা নিয়ে স্থানীয়রা কিন্তু চরম যে ভোগান্তি, সে ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এই ভোগান্তির সাথে নতুন করে যুক্ত হয়েছে যে পানিবাহিত রোগ। সেই পানিবাহিত রোগ লক্ষ্মীপুর জেলার যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে হঠাৎ করে যে ডায়রিয়া এবং চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং হঠাৎ করে এই রোগীর চাপ বাড়ায় হাসপাতালের যে ডাক্তার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে রহমতখালী এবং ভুলুয়া নদী রয়েছে, সে ভুলুয়া নদীতে বিভিন্ন অবৈধ দখল, বাঁধ, মাছের ঘের থাকার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার কারণে বন্যার যে পানি সেটি ধীরগতিতে নামছে এবং এই ধীরগতিতে নামার কারণে বিভিন্ন এলাকার যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। এছাড়াও দীর্ঘদিন পানির নিচে থাকায় যে গ্রামীণ সড়ক রয়েছে সেই গ্রামীণ সড়কগুলো তলিয়ে গিয়েছিল এবং পানির নিচে থাকার কারণে সেগুলো এখন বেহাল দশা হয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, বীজতলা, ভেসে গেছে সহস্রাধিক পুকুরের মাছ। এতে করে মৎস্য খাত এবং যে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় 559টি যে বিদ্যালয় রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বন্যা কবলিত যারা রয়েছেন তাদের পুনর্বাসন সহ অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানে তারা কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি উপজেলায় ধান সহ বিভিন্ন মৌসুমী ফল ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ক্ষতি কমিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বান্দরবান থেকে ইয়াসিন রানা সোহেলের প্রতিবেদন জানাচ্ছে রেজওয়ান শরীফ। চলতি মৌসুমে রাঙামাটিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ফলে জেলার বাঘাইছড়ি, লংগদু, বড়কল, নানিয়ারচর, বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এসব এলাকার আউশ, আমন ধান সহ সবজি ও ফসলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চাষিরা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন। অনেক এলাকায় বীজতলা এখনো পানিতে তলিয়ে আছে। যেসব এলাকায় পানি কিছুটা নেমেছে সেখানে ফসল বাঁচাতে নিরলস কাজ করছেন চাষিরা। এতে খুব একটা কাজ না হলেও ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা। 2 একর জায়গা খুব কষ্ট করে লাগাইছে, কিন্তু পানি এখন নষ্ট করে দিলাই। প্রায় পরিবার এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো সব ডুবে গেছে, আশা নাই কি দিয়ে খামো, কি ঘুরি বাঁচবো। এই জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। এটা খাটিয়ে উঠার জন্য দেশ সরকার তথা কৃষি ডিপার্টমেন্ট যদি আমাদের পাশে এগিয়ে আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ধানের বীজতলা তৈরির উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। যে সমস্ত চারাগুলো আমাদের এখনো সামান্যটুকু বেঁচে আছে, এগুলোকে পানি দিয়ে কিভাবে সুন্দরভাবে কাদাগুলো ছড়াইয়া কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় এই চিন্তা ভাবনা করতেছে। আর কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার আওতায় আনার কথা বললেন জেলা কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এছাড়া আমরা চাহিদা পাঠিয়েছি আবার নতুন করে বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য কিছু বাড়তি প্রণোদনা কর্মসূচি প্রদান করার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে এবারের বন্যায় 2363 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে অন্তত 11,000 কৃষকের আর্থিক ক্ষতি ধরা হয়েছে প্রায় 48 কোটি টাকা। রেজওয়ান শরীফ, RTV। মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন। শনিবার চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সঙ্গে ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী লোকাল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে চরম দুর্ভোগে পড়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলার বাসিন্দারা। অনেকেই ক্ষুদ্র যানবাহনে করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে, এতে অতিরিক্ত খরচ ও বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। বসতবাড়ির পাশে পতিত জমিতে এ পদ্ধতিতে আদা চাষে সফলতা পেয়েছে কৃষকরা। এটি সহজ ও লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয়দের। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। লালমনিরহাটের পাটগ্রাম প্রতিনিধি রমজান আলীর প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। বস্তায় মাটি ও জৈব সার ভরে আদা চাষ পদ্ধতি সারা ফেলেছে লালমনিরহাটের পাটগ্রামে। ছায়াযুক্ত স্থানে আদার ফলন ভালো হয় অনেকেই সুপারি ও মাল্টা সহ বিভিন্ন বাগানের সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করছে। পতিত জমিতে মশলা জাতীয় ফসলটি আবাদ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর উপজেলার প্রায় 60,000 বস্তায় আদা চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এতে 60 মেট্রিক টন আদা উৎপাদনের আশা কৃষকদের। গত বছর কিছু আদা চাষ করি 2000 বস্তার মতো আমার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গাতে। আমি কিছু লাভের মুখ দেখি সেখানে। এই বছর মোটামুটি 7000 বস্তার মতো আদা চাষ করি। 5000 বস্তা আদা করার জন্য প্রিপারেশন নেই, প্রায় খরচ 2 লক্ষ টাকার উপরে। ফলন ভালো হলে 4 লক্ষ টাকা প্লাস বিক্রি হবে। এই বছরে প্রথম আদা আবাদ করছি 3000 বস্তা। সহজ ও লাভজনক এই আদা চাষে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। এবছর প্রায় পাটগ্রাম উপজেলায় 60,000 বস্তায় আদা চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম মাঠ পর্যায়ে কৃষকদের এই বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। পতিত জমিতে কম খরচে বস্তায় আদা চাষের বিষয়টি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরামর্শ কৃষকদের। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।